বাবা, ছোট মুখে বড় কথা, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। হ্যাঁ নগেন, বলো কি বলতে চাও, আর নিঃসংকোচে বলতে পারো। বাবা, আপনি সারাটা জীবন এত সৎ থেকে জীবনে কি উন্নতি করেছেন। সময় থাকতে যদি একটু হাত বিদ্যা শিখে বাড়তি কামাই করতেন, তাহলে শেষ বয়সে অর্থের অভাব হতো না। আমি বুঝলাম না, হাতবিদ্যা মানে কি বোঝাতে চাইছো? একটু পরিষ্কার করে বলবে? হাত বিদ্যা অবশ্য অনেক প্রকারের হয়। আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে এক প্রকারের হাত সাফাই, হালকা চুরি চামারি, যেটা করতে গেলে কেউ টের পায় না আর কি। হরি হরি, আমাকে শেষমেশ চুরি করবার কথা বলছো? তোমার চিন্তাধারা দেখে অবাক হলাম। আপনি অস্থির হবেন না, ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করুন। আজকাল সৎ হয়ে লাভ নেই। বাড়তি রোজগার করতে হলে একটু আধটু এসব করতে হয়, বুঝলেন? না না, জীবনে কোনো দিনও এমন চিন্তা আমার মাথায় আসেনি, আর আসবেও না। তাই জন্যই তো আপনার এই দুর্গতি। কিচ্ছু করতে পারলেন না। ওই তো ভাঙা কুঁড়ে ঘর একখান, এটাই আছে শুধু। যদি যৌবনে এভাবে একটু বাড়তি রোজগার করতে পারতেন, তাহলে আপনার সংসারে অভাব অনটন হতো না। বলি, তুমি যে এত বড় বড় কথা বলছো, তাহলে তুমি ঘর জামাই হয়ে আমার কুঁড়ে ঘরে পড়ে আছো কেন শুনি? হাত সাফাই করে তুমিও তো অট্টালিকা বানিয়ে আমার মেয়েকে সেখানে তুলতে। বাবা, আপনার ধারণা নেই আপনি কি বলছেন। নেহাত আপনার মেয়ের প্রতি করুণা করে আমি আপনার বাড়িতে ঘর জামাই হয়ে থাকি। আমার হাত বিদ্যার জন্যই মাঝে মধ্যে ভালো মন্দ খেতে পারছেন, নইলে এ বাড়িতে থাকতে আমার বইই গেছে। বাবা, চুরি শব্দটা শুনতে কানে বাজে, তবে এই বিদ্যা না থাকলে আজকাল ভালোভাবে খেয়ে পড়ে চলা যায় না। তুমি তার জলজ্যান্ত প্রমাণ। পার্বতী, তুই তো আমার মেয়ে, তুইও নগেনের মতো চিন্তাধারা মনে পোষণ করিস, সেটা ভেবে আমি আমি অবাক হচ্ছি। তোদের এমন মনোবৃত্তি দেখে আমি দুঃখিত এবং মর্মাহত। গোপালদা, তুমি কাজে যাওনি? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি চিন্তিত। তা শরীর খারাপ হয়েছে নাকি? রতন, আমার শরীর ঠিকই আছে, আমার দুশ্চিন্তার অন্য কারণ। সময়টা আমার খারাপ রে ভাই, তাই কপালটাও খারাপ। এমন কি হলো যে তুমি নিজের কপালকে দোষ দিচ্ছ? বলো, আমাকে যদি কিছু সাহায্য করতে পারি। আজকে দুদিন হলো আমার কাজকর্ম হারিয়েছি। মালিক বলল ব্যবসা মন্দ চলছে, তাই কোনো কর্মচারীর প্রয়োজন নেই এখন। সর্বনাশ, তাহলে তো আমারও মহা মুশকিল হলো। বলছি দাদা, আমি আর নীলিমা তোমাদের সাথে থাকতে পারবো না। আমি আজই নীলিমাকে নিয়ে এই পরিবার থেকে আলাদা হয়ে যাব। রতন ভাই, আমার এই দুঃসময় আমার পাশে না থেকে তুই আলাদা হয়ে যেতে চাইছিস? আমি এই মুহূর্তে কতটা বিধ্বস্ত। এই সময় ভাই ভাইয়ের পাশে না থাকলে কে থাকবে বল? এমন কথা আর বলিস না। আরে না না দাদা, অসম্ভব। এই সংসারে থেকে আমি আর বাড়তি লোকের খাওয়া দাওয়ার খরচা পোষণ করতে পারবো না। আরে এমনিতেই সংসারের প্রায় সমস্ত খরচ আমাকে দিতে হয়, তার উপর বাড়তি লোকের দুবেলা খাওয়া দাওয়ার খরচ, অসম্ভব। আমার এই দুঃসময় তুই আমাদের এই সংসার ছেড়ে আলাদা হয়ে চলে যেতে চাইছিস? ছোটবেলা থেকে তোকে কত স্নেহ করেছি, সামর্থ্য অনুযায়ী তোর সব চাহিদা পূরণ করবার চেষ্টা করেছি। আজকে আমার বিপদেও তুই এভাবে আলাদা হয়ে চলে যেতে চাইছিস? দাদা, এসব ঘ্যান ঘ্যানানি আমার আর ভালো লাগে না। আমি তোমার আর কোনো কথা শুনবো না। তুমি যাই বলো আর তাই বলো, আমায় এই পরিবার থেকে নীলিমাকে নিয়ে আলাদা হয়ে যাব আমি। আরে ও হরিপদ জেঠু, গাছতলায় একা একা বসে কি চিন্তা করছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই। তা কি হয়েছে বলবে? পলাশ, তুমি ঠিকই বলেছ, আমার মন মেজাজ একেবারেই ভালো নেই। সাংসারিক অশান্তি আর ভালো লাগছে না। সাংসারিক অশান্তি প্রায় সবার সংসারই কম বেশি থাকে, কিন্তু তোমার তো তিনজনের সংসার, তোমার তো তেমন কোনো অশান্তি হবার কথা নেই। আসলে আমার অশান্তির কারণ আমার মেয়ে জামাই নগেন। একই তো ঘর জামাই হয়ে আমার উপর বসে বসে খায়, তার উপর আমাকে কথা শোনায়। ও তাই বলো, এবার বুঝতে পারছি তোমার সমস্যার কারণ। কিছু মনে করো না কাকু, আমার নগেনদাকে খুব একটা পছন্দ হয় না। এবার বলো, তোমাকে কি কথা শুনিয়েছে যার জন্য তুমি এখানে মন খারাপ করে বসে আছো? নগেন আমাকে বলে যে আমি যদি ওর মতো চুরি চামারি করা শিখতাম, তাহলে কিছু বাড়তি রোজগার করতে পারতাম।
সংসারে অভাব থাকতো না, অর্থ সংকট থাকতো না। আমার মেয়েও তার কথায় সায় দেয়। সত্যি নগেনদার কথা শুনে আমার এই লোকটার প্রতি ঘৃণা আরো বেড়ে গেল। তুমি ওনার শ্বশুর মশাই, তোমাকে নাকি এ সমস্ত কথা বললো? আসলে নগেনদাকে ঘর জামাই করে রাখাটা তোমার ভুল হয়েছে। শুনছো, বলি কোনো কাজকর্মের সন্ধান পেলে? না লতা, আমি চেষ্টায় আছি, কিন্তু এখনো কিছু ঠিক হয়ে ওঠেনি। তুমি চিন্তা করো না গো, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। আমি বলি কি, তুমি রতনকে একবার বলো যে তুমি কাজ হারিয়েছো, যদি সম্ভব হয় কদিন তোমাকে একটু সাহায্য করতে। আমি কি আর রতনকে না বলে রয়েছি? রতন আমার ভাই, আমার ভালো মন্দ সবকিছুই ওর সাথে আলোচনা করি। তাহলে আর কোনো চিন্তাই নেই। রতন যখন জেনে গেছে, আর বেশি চিন্তা করো না। তুমি যথাসম্ভব চেষ্টা করো কোনো না কোনো কাজ একটা জোগাড় করতে। আমি নিশ্চিত তোমার চেষ্টা বৃথা যাবে না। লতা, তুমি যেটা ভাবছো আসলে তেমনটা নয়। রতন আমাকে কোনো সাহায্য করতে পারবে না, ও বলেছে। সে কি গো, রতন তোমার মুখের উপরে তোমাকে সাহায্য করতে পারবে না বলতে পারলো? হ্যাঁ লতা, রতন আরও বলল ও আর নীলিমা এই সংসার ছেড়ে আলাদা হয়ে যাবে। বাড়তি লোকের খাওয়া দাওয়ার খরচও কিছুতেই পোষণ করতে পারবে না। বলি শোনো, ও হয়তো নীলিমার কথা ভেবেই বলে ফেলেছে কথাটা। তুমি ওকে গিয়ে একটু অনুরোধ করে দেখো, তোমার কথা ও ফেলতে পারবে না। লতা, আমি ওকে অনেক অনুরোধ করেছি যাতে আমার এই দুঃসময় ও যেন বাড়ি ছেড়ে আলাদা না হয়ে যায়, কিন্তু পলাশ কিছুতেই আমার অনুরোধ রাখলো না। রতন তো এমন ছেলে নয়। আমি না হয় বাদই পড়লাম, কিন্তু তোমার কথা একবারও ভাবলো না যে ওর দাদা ওকে ছোট থেকে কত সাহায্য করেছে। আমি এটা ওর কাছ থেকে কিন্তু আশা করিনি। লতা, তুমি এ নিয়ে বেশি ভেবো না, আমি তো চেষ্টা করছি, দেখি কি করা যায়। বলি শোনো, তুমি তোমার মতন করে চেষ্টা করো। আমি না হয় একবার নীলিমার কাছে গিয়ে ওকে কথাটা বুঝিয়ে বলি। এই দুঃসময় আমাদের বাঁচবার আপ্রাণ চেষ্টা তো করতেই হবে, এছাড়া যে কোনো উপায় নেই গো। নীলিমা, নীলিমা, আশা করি রতনের মুখে আমাদের এই বিপদের কথা জানতে পেরেছ। তোমার দাদা আজ 2 দিন হলো কাজ হারিয়েছে। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে তাল কাটালি, জানি তোর জারি জুরি। শোনো বোন, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ও আরে দিদি ভাই যে, বলো বলো, কি বলবে বলো। অবশ্য আমি জানি তুমি কেন আমার কাছে এসেছো। লা লা লা, তা জেনেই যখন গেছো, তাহলে রতনকে একবার বোঝাও না যেন ও বাড়ি ছেড়ে না যায়। আমাদের বিপদে তোমাদের আমি অনুরোধ করছি, এই বাড়ি ছেড়ে যেও না, আমাদের পাশে থাকো। তোমরা ছাড়া আমাদের যে আর কেউ নেই। দেখো দিদি ভাই, আমি সবটাই শুনেছি ওর মুখে। ও এই সংসার ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু আমি তো ওকে বারণ করলাম। আমি জানি তুমি ঠিকই বুঝবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের কথা রাখার জন্য গো। এ কি দিদি, তুমি আমার পুরো কথাটা না শুনেই হাসছো? আমরা দুজনে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বাড়িতেই থাকবো, কিন্তু তুমি আর গোপাল দা কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, বুঝলে? নীলিমা, তুমি এটা কি কথা বললে? আমি নিজের কথা ভেবে কত আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে এই বিপদে সাহায্য করার বদলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বললে। বৌদি, নীলিমা ঠিক কথাই বলেছে। এই নিয়ে বেশি কথা বাড়িও না, আজকে রাতটা থেকে যাও, তাতে কোনো সমস্যা নেই। কালকে ভোর হতেই দাদা সহ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, বুঝলে? এই নগেন, পার্বতী, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি এমন গুরুত্বপূর্ণ কথা বাবা? কোনো বড় টাকা পয়সা সন্ধান পেয়েছো নাকি? যাক বাবা, আমাদের উপদেশগুলো তাহলে বাবার কাজে এসেছে। বাবার সুবুদ্ধি হয়েছে। চুপ করো তোমরা, এসব অবান্তর কথাবার্তা আমাকে আর বলো না। এমনিতেই আমি তোমাদের আচরণে অতিষ্ঠ হয়ে গেছি। ওরে বাবা, তাহলে কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি?
নিশ্চয়ই তুমি তোমার বস্তা পচা জ্ঞান ঝাড়বে আবারও। আমার কথাটা আগে ভালো করে শোনো, তারপর না হয় মন্তব্য করো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এ কি বলছো তুমি? এই বাড়ি ছেড়ে যাবে কোথায়? আর কেই বা রাখবে তোমাকে এই বুড়ো বয়সে? এ হঠাৎ করে ঘর ছেড়ে চলে যাবার কথা মাথায় করতে গেল? তোমাদের মনোবৃত্তি দেখে আমার মন তোমাদের জন্য বিষিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত তোমাদের সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না। তাই আমি নিশ্চিত করছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, তুমি বাড়ি ছেড়ে কার কাছে যাবে? বাবা, তোমার বয়স হয়েছে, এবার অন্তত আমাদের কথা শোনো। আমি বাপ মা মরা ছেলে পলাশের কাছেই থাকবো। বাবা, ওই পলাশের কাছে থাকবে? না না, এ হতেই পারে না। বাবা বাইরের লোকের কথায় কান দিচ্ছে। বাবা, তুমি এরকম কিন্তু করতে পারো না। আমরা তোমার নিজের লোক, আমাদের তুমি ভরসা না করলে ও অন্যের কথায় কান দিচ্ছ তুমি, এতে তোমার ভালো হবে না বলে দিলাম। নগেন, তুমি আর একটি বাড়তি কথা বলো না। আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাতে এসো না, কথাটা মাথায় রেখো। জীবনের শেষ কটা দিন অন্তত তোমরা আমাকে শান্তিতে থাকতে দাও। বুড়োর গায়ে তেল বেড়েছে দেখছি, আমিও দেখে নেবো সালা। লতা, এসো, আর কেঁদো না। আমাদের কপালে বোধহয় এটাই ছিল। আমি আমার জন্য কাঁদছি না গো, আমি কাঁদছি তোমার জন্য। তোমার বুকে যে কষ্ট চেপে রেখেছো সেটা বুঝেই আমি আর চোখের জল ধরে রাখতে পারছি না। লতা, কেঁদো না। আমার এই দুঃসময়ে কেউ থাকুক বা না থাকুক, তুমি আমার পাশে আছো, এতেই আমি সুখী। তুমি আমার কঠিন সময়ে লড়াই করবার শক্তি। রাজপাট ছেড়ে রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসে যায়। কত করে বললাম ওই মারোয়ারিদের সাথে কাজ করো না। আমি জানতাম এমনই হবে। এবার বোঝো ঠেলা। শুনেছো ওরা কিভাবে কথা শোনাচ্ছে? রামের মতন দাদাকে ঘর থেকে বের করে দিল, কত কিছুই না করেছো ওদের জন্যে। আজ তার এই পুরস্কার দিল তোমায়। ওদের কথায় কান দিও না লতা, ওদের বলতে দাও, সব সময়ের উপর ছেড়ে দাও। একদিন যখন নিজেদের ভুল বুঝতে পারবে তখন ঠিকই অনুতাপ করবে। চলো আমরা বেরিয়ে যাই, যেদিকে দু চোখ যায়। ও হরিপদ জেঠু, আমি খুব খুশি হলাম তুমি বাড়িতে এসেছো। সত্যি বলতে আমি আর ও বাড়িতে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। আর নগেন পার্বতীর কথাবার্তা আমাকে বিরক্ত করে দিচ্ছিল, তাই একটু শান্তি পাবার জন্য তোমার বাড়ি এলাম। বেশ করেছো জেঠু, আমার বাড়িতে তোমাকে স্বাগতম। আশা করি তুমি এখানে শান্তিতে থাকতে পারবে। এই যে পলাশ, খুব বার বেড়েছো তুমি। আমার শ্বশুর মশাইকে উল্টো পাল্টা বুঝিয়ে বাড়ি ছাড়া করেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। নগেনদা, তুমি ভুল ভাবছো, আমার এমন কোনো উদ্দেশ্য নেই। হরিপদ জেঠু বয়োজ্যেষ্ঠ মানুষ, তার জীবনের প্রতি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা। ওনাকে আমি কি বোঝাবো বলো? চুপ, বেশি কপচাবি না। আমি জানি তুই মনে মনে অন্য ফন্দি এঁটেছিস। চুপচাপ বাবাকে বলো এখান থেকে বাড়ি ফিরে যেতে। উনি আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, আমি কি করে ওনাকে বাড়ি ফিরে যেতে বলবো? ওনার যখন ইচ্ছে হবে উনি বাড়ি ফিরে যাবেন। ও বাপ মাটাকে খেয়ে বসে আছো, এখন আমার শ্বশুর মশাইয়ের মাদারাও খাবে নাকি? চুপ করো বলছি, আর একটা কথাও মুখ দিয়ে বের করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি গ্রামের লোকজনকে জড়ো করে তোমার নামে অপবাদ দেব। এক্ষুনি এখান থেকে চলে যাও। আমাকে এভাবে অপমান করলেন? আমার নাম নগেন, আমিও দেখে নেব এই অপমানের শোধ আমি নেব। এমন ক্ষতি করব বাপের জন্মেও ভুলতে পারবেন না। আর সারাটা দিন তুমি না খেয়ে আছো, তুমি খিদে একদম সহ্য করতে পারো না। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি। কষ্ট তো আমার হচ্ছে, তবে পেটে নয়, মনে। আমার ভাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর তার থেকে বড় দুঃখ আর কি হতে পারে বলো? এই ভাইকে আমি কত স্নেহ করতাম। আমিও ভাবতে পারিনি যে রতন আমাদের সাথে এমন করবে। ভাই হয়ে যদি ভাইয়ের বিপদে সহায় না হয় তাহলে কে সাহায্য করবে বলো তো? কি আর করবার, সবই কপালের দোষ। আমি নীলিমার ব্যবহারেও আশ্চর্য হয়ে গেলাম।
আমার সাদা মনে কাদা নেই, তাই ওকে বললাম ও যেন পলাশকে বুঝিয়ে বলে, কিন্তু ও উল্টে আমাদেরই আলাদা হয়ে যেতে বলল। এই নীলিমাকে আমি বরণ করে আমাদের বাড়িতে এনেছিলাম। লতা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা বলো, তোমার কাছে এখন কিছু টাকা হবে কি? হ্যাঁ, জমানো কিছু টাকা রেখেছিলাম, সেগুলো নিয়েই তো বেরিয়ে গেছি বাড়ি থেকে। তবে তোমার মাথায় কি বুদ্ধি এসেছে সেটা তো বললে না। বলছি আমার কাছেও কিছু টাকা জমা আছে। আমি ভাবছি এই টাকা দিয়ে যদি রুটি আর মাংসের দোকান দিই তাহলে কেমন হয়? এটা তো তুমি দারুণ কথা বলেছ। খুব বুদ্ধিমানের কাজ হবে যদি রুটি মাংসের দোকান দেওয়া যায়। আমি তোমার সাথে আছি। তাহলে দেরি না করে আজকে রাতেই রুটি মাংসের দোকানটা খুলে নেব, চলো। বেশ। এই শুনছো নীলিমা, এদিকে দেখো একবার, বাজার থেকে টাটকা মাংস এনেছি। বাহ, ভালো তো। এটা বেশ ভালো কাজ করেছো গো। আমার আজ সকাল থেকেই না খুব মাংস খেতে ইচ্ছা করছিল। তাহলে দেরি না করে ঝটপট রান্নার ব্যবস্থা করে ফেলো। আরে আমি কুমড়ো গাছে মাছটা বেঁধে একেবারে স্নান সেরে আসছি, তারপর জমিয়ে মাংস রান্না হবে, ঠিক আছে? যাও যাও, তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে এসো। ততক্ষণে আমি মাংসটা বেশ ঝাল ঝাল করে রেঁধে ফেলি। আরে বেশ বেশ, তুমি রান্না করো, আমি কাজ সেরে আসছি। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ও ও মাগো, ও কি অঘটনটাই না ঘটলো! ওরে বাবা, এই গরম মাংসের কড়াই উল্টে পায়ে পড়ে গেল যে। এই শুনছো? ও আহ, আরে মরে গেলাম রে। ও সারা গা জ্বলে যাচ্ছে। রতন, এদিকে এসো। মা 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 গো, ও জ্বলে যাচ্ছে গো সারা গা। জেঠু, এই দেখো রুটি মাংসের দোকান। এই চলো চলো, ওই দোকানটায় গিয়ে সকালের জলখাবারটা সেরে নি। বেশ বেশ, তাই চলো। এই মনে হচ্ছে নতুন দোকান দিয়েছে, এরকম ঝাঁ চকচকে দেখাচ্ছে। আহা, মাংসের দারুণ গন্ধ পাচ্ছি। আমি আর লোভ সামলাতে পারছি না গো। আরে আরে গোপাল যে, তুমি কবে থেকে এই রুটি মাংসের দোকান দিয়েছো? হরিপদ কাকু, তুমি বেশ খুশি হলাম অনেকদিন পর তোমাকে দেখে। আমার এই দোকান দেওয়া প্রায় মাসখানেক হলো। বলো, কেমন আছো? এই পলাশের জন্যই ভালো আছি, না হলে আমার অবস্থা খারাপ করে ফেলছিল আমার মেয়ে আর ঘর জামাই নগেন। তোর জেঠু, কি যে বলো, শুধু শুধু আমার সুনাম করছো। সে কি, তুমি কি এখন পলাশের সাথে আছো? হ্যাঁ, আমার মেয়ে জামাই আমাকে এত মানসিক অশান্তি দিয়েছে যে আমি বাধ্য হয়েছি ওই বাড়ি ছাড়তে। ভাগ্যিস এই মা বাপ মরা ছেলেটা আমাকে আশ্রয় দিয়েছে ওর বাড়িতে। জেঠু আবারও আমার কথা বলে যাচ্ছে। আমার মা বাবা নেই, তাই জেঠুর কষ্ট দেখে জেঠুকে বাবা মার সাথে থাকতে বলেছি। এতে প্রশংসা করবার কি আছে বলো তো? খুব ভালো, খুব ভালো পলাশ। আমি শুনে ভীষণ খুশি হলাম যে হরিপদ কাকুকে তুমি আশ্রয় দিয়েছো তোমার বাড়িতে। গোপাল, তুমি বলো, তোমার আগের কাজটা ছেড়ে দিয়ে এই দোকানটা দিলে কেন? আরে আমারও প্রায় তোমার মতো কাহিনী। আমি আমার পুরনো কাজ হারাই। ভাই রতন যখন জানতে পারলো, সে তার বউ নীলিমা মিলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। হাতে জমানো কিছু টাকা ছিল, তাই দিয়েই এই রুটি মাংসের দোকানটা খুলেছি। বাহ, খুব ভালো কাজ করেছো গোপাল, শুনে খুব খুশি হলাম। তাহলে কে এই খাবার তৈরি করে? লতা সকালে উঠে রুটি মাংস বানিয়ে দেয়, আর আমি দোকানে নিয়ে এসে বিক্রি করি। খুব ভালো, এইভাবেই এগিয়ে যাও, ব্যবসাটা আরো উন্নত হবে। এই যে শুনছো, ডাল ভেজানো আছে। শিল পাটাতে ভালো করে পিষে কটা ডালের বড়া করে ডাঁটা দিয়ে ঝোল করো, আর মুরলি মাছগুলো কেটে চচ্চড়ি। ডাল পিষে বড়া, মুরগি মাছ কাটা, এ সময় পারবো না করতে। কোনো সাধারণ ডাল ভাত শাকসবজি এসব হলেই তো হয়ে যায়। এত কঠিন রান্নার খাবার কি দরকার, ভালো লাগে না। পারবে না? আলবাত পারবে। আরে পারতে তোমায় হবেই। ঘরে বসে বসে শরীরে জং ধরেছে, একটু গতরটা নাড়িয়ে রান্নাটা সেরে ফেলো।
কেন এতই যদি ডালের বড়া মুরুলি মাছের চচ্চড়ি খাবার ইচ্ছে হয়েছে নিজে করে খাও না, আমাকে কেন বলছো? যতদিন বাবা এই বাড়িতে ছিলেন তখন তো তুমি সব রান্না করতে, তা সেই বাবা চলে গেলেন অমনি তুমি সব রান্না আমার ঘাড়ে চাপিয়ে দিলে কি? আহারে, কত দুঃখ ওনার, ঢং দেখে তো আর পারি না। উহ, যত সব, শুয়ে বসে অন্ন ধ্বংস করলে তো আর হবে না, কাজকর্ম তো করতে হবে নাকি? এমনি এমনি কে খাওয়াবে তোমাকে শুনি? বাবা বাড়ি ছেড়ে চলে যাবার পর থেকেই দেখছি তুমি আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়ে নিচ্ছ। দিন দিন তোমার ফাই ফরমাস বেড়ে যাচ্ছে। আজকে তুমি আমার খাবারে খোঁটা দিলে, আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। তুই থাকো তোমার বাড়িতে, আমি চললাম কোলা। দাদা বৌদি, আমার বড় বিপদ হয়ে গেছে। আজকে নীলিমা মাংস রাঁধতে গিয়ে খুব গরম মাংসের কড়াই ওর গায়ে পড়ে যায়। নীলিমার সারা গায়ে ফোঁসকা পড়ে গেছে, জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। তোমরা বাড়িতে এসে আমাকে সাহায্য করো। আরে, এত বড় একটা অঘটন হয়েছে নীলিমার সাথে, শুনে আমার ভীষণ খারাপ লাগছে। নীলিমাকে ডাক্তার বা কবিরাজের কাছে নিয়ে গেছিলিস কি? কি করে নিয়ে যাব বলো? নীলিমা যে বিছানা থেকে উঠতেই পারছে না। দাদা চলো, ফিরে চলো। রতন, আমরা ওই বাড়িতে আর যাব না, তুমিই বরং নীলিমার কাছে গিয়ে তার সেবা করো। দাদা বৌদি, আমি জানি তোমরা আমার উপর রাগ করে আছো। আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি। আসলে নীলিমার কথা শুনেই আমি এমন আচরণ করেছি তোমাদের সাথে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রতন, আমরা কারোর উপর রাগ পুষে রাখিনি। জীবন আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছে, তাই অন্যের কথায় মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দিচ্ছি। বৌদি, তুমি একবার দাদাকে বুঝিয়ে বলো না। তোমরা সবাই চলো আমার সাথে, আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমরা আবারও একসাথে সুখে মিলেমিশে থাকবো। রতন, এটা আর সম্ভব নয়। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, এখন আর ফিরে তাকাতে চাই না। বৌদি, আমি আমার কার্যকলাপের জন্য দুঃখিত। আমাকে একটিবার সুযোগ দাও। তোমরা চলো, ফিরে চলো। না ভাই, আমাদের পক্ষেও বাড়িতে ফেরার কোনো পরিকল্পনা নেই। আমি কটা রুটি আর মাংস প্যাক করে দিচ্ছি, তুমি আর নীলিমা খেয়ে নিও। ধন্যবাদ বৌদি, কিন্তু খাবারের চেয়ে তোমাদের বাড়ি ফেরত নিয়ে যাওয়ার ইচ্ছেটা তোমরা অগ্রাহ্য করলে গো। রতন, বললাম তো আমরা আর কোনো দিন ও বাড়িতে ফিরে যাব না। এবার তুমি এসো কেমন, আমাদের অনেক কাজ পড়ে আছে।